পিতা ও পুত্র ম্যাক্সিম গোর্কি। সেরিওজা কোথায় থাকে? সবাই বলে ও নাকি দেখতে ঠিক মেয়েদের মতো। সত্যি কি বোকা ওরা? মেয়েরা তো ফ্রক পরে, কিন্তু ও তো ফ্রক পরেনি কোনো কাল। তাছাড়া মেয়েদের কি গলতি থাকে? কিন্তু সেরিওজার তো একটা গলতি আছে, আর সেটা দিয়ে ও একের পর এক কতগুলো পাথর ছোলে। শরিক ওকে ওটা বানিয়ে দিয়েছে, তার বদলে অবশ্য জীবনভর সে সুতোর কাটিমগুলো জমিয়েছিল, শরিককে সেগুলো সব দিয়ে দিতে হয়েছে। তবে হ্যাঁ, ওর চুলগুলো ঠিক মেয়েদের মতোই বড় বড়। কতবার তো ওর চুল কল দিয়ে ছেটে দেওয়া হলো, কত কষ্টই না সে সহ্য করেছে, কিন্তু হলে কি হবে, কয়েকদিনের মধ্যেই ওর চুল আবার আগের মতোই যেমন ছিল তেমন হয়ে গেল। একটা বিষয়ের কিন্তু সবাই একমত, ওর বয়সের তুলনায় ও নাকি অনেক বেশি চালাক। একবার কি না দুবার একটা বই ওকে পড়ে শোনালেই ওর সেটা পুরো মুখস্থ হয়ে যায়। অক্ষরগুলো ঠিকই চিনতে পারে, কিন্তু নিজে নিজে পড়তে ওর বড্ড সময় লাগে। যে বইয়ের ভেতরে ছবিগুলোকে ও রঙিন পেন্সিল দিয়ে রাঙিয়ে দেয়, রঙিন ছবিগুলোকে আবার খেয়াল মতো অন্য রঙে সাজায়। এমনই করে ছবি রং করতে সেরিওজার বড্ড ভালো লাগে। কয়েকদিনের মধ্যেই কিন্তু বইগুলো আর নতুন ঝকঝকে থাকে না, পাতাগুলো এক একটা করে ঝরতে থাকে। পাশাপাশি সেগুলোকে আবার সেলাই করে দেয়। বইয়ের পাতা হারিয়ে গেলে সেরিওজা আর সেটা খুঁজে না পাওয়ার পর্যন্ত একটুও শান্তি নেই। বই ও সত্যি ভালোবাসে, তবে বইয়ের সব কথাগুলো মনে প্রাণে বিশ্বাস করে না। পশু পাখি কি কখনো কথা বলতে পারে নাকি? কার্পেট কখনো উঠতে পারে না? ইঞ্জিন নেই যে, এসব আজগুবি কথা বিশ্বাস করবে কেমন করে? তাছাড়া বড়রা ভূত পেতনি ডাইনির গল্প পড়ে যখন শোনায়, সত্যিই কি তারা ভূত পেতনি ডাইনি নেই? যখন বইয়ের এই আজগুবি গল্পগুলো বা কেমন করেই বিশ্বাস করা যায়? তাহলে সেই যে গল্পটা যারা ছেলেমেয়েগুলোকে বনে নিয়ে হারিয়ে ফেলতে চেয়েছিল, বুড়ো আংলা ওদের বাঁচিয়েছিল অবশ্য, ওসব গল্প শুনতে সেরিওজা মোটেই ভালোবাসে না। ও বই তাকে পড়ে শোনাতে এলে সেরিওজা বারণ করে দেয়। সেরিওজা ওর মা, পাশামাসি, মেসো লুকিয়ানিসের সঙ্গে থাকে। ওদের ছোট্ট বাড়ির 3টি ঘরের একখানিতে ওর মা ঘুমোয়। মাসি আর মেসো আরেকটি ঘরে থাকে। তৃতীয় ঘরটি ওদের খাবার ঘর। কেউ অতিথি এলে ওরা খাবার ঘরে খায়, নইলে রান্নাঘরেই খায়। বাড়ির সামনে একটা লম্বা বারান্দা আর এক ফালি উঠানো আছে। উঠানে আছে এক পাল মুরগি, আর এক পাশে পেঁয়াজ আর মূলোর বাগান। দুষ্টু মুরগিগুলো তাতে সব খেয়ে ফেলতে না পারে, সেজন্য কাটা গাছের বেড়া দিয়ে বাগানটা ঘেরাও করে দেওয়া হয়েছে। আর সেরিওজা মূলো তুলতে গেলেই সেই কাটার আছড়ে ওর পা দুটো ছড়ে যাবেই। লোকে বলে ওদের শহরটা নাকি বেশ ছোট্ট। এ কথাটা কিন্তু একেবারেই বাজে। ও আর ওর বন্ধুরা সবাই জানে ওদের শহরটা বেশ বড়, কতগুলো দোকানপাট, বাড়িঘর, মনুমেন্ট, সিনেমা হল, কি নেই ওদের শহরে। মা ওকে মাঝে মাঝে ছবি দেখাতে নিয়ে যান। আলো নিভে ছবি আরম্ভ হলেও চুপি চুপি মাকে বলে, মা তুমি বুঝতে পারলে? আমাকেও একটু বুঝিয়ে দিও কেমন। ওদের বাড়ির সামনে বড় রাস্তার উপর দিয়ে কতগুলো লরি আসছে যাচ্ছেন। মাঝে মাঝে তিমোখিনের বিরাট লরিতে চড়ে ওরা বাচ্চারা, ছেলে মেয়েদের দল এদিক ওদিক বেরিয়ে আসে, কিন্তু ভটকা খেলেই তিমোখিন আর কাউকেই লরিতে চড়তে দেবে না। তখন ছেলেরা ওকে ডাকলেও ও হাত নেড়ে বলবে, এখন তোমাদের নেব না, দেখছো না আমি মাতাল হয়ে গেছি। সেরিওজা রাস্তার নামটা কি অদ্ভুত, ডালনায়া স্ট্রিট, অর্থাৎ কিনা দূরের রাস্তা। কিন্তু এটা তো শুধুই একটা নাম, কেননা সব কিছুই তো এই রাস্তার কাছাকাছি রয়েছে। খেলার মাঠ, বাজার, সিনেমা হল, ইয়াস্তিন বেরেক, রাষ্ট্রীয় খামার, তো কত আছে। আর এই ফার্মের মতো নামকরা জায়গায় বা এখানে আর কটা আছে? এখানেই তো লুকিয়ানিস কাজ করে। মাসে ওখান থেকে নোনা হেরিং মাছ কাপড় কিনে আনে। মার স্কুল তো এই খামারের ভেতরেই। ছুটির দিনে মা ওকে স্কুলের আনন্দ মেলায় নিয়ে যায়। সেখানেই ও লাল চুলওয়ালা মেয়ে ফিমাকে দেখেছে। ফিমার বয়স 8 বছর, কিন্তু কত বড় দেখতে। কানের দুপাশ দিয়ে বিনুনি করা চুলের ডগায় লাল, নীল, সাদা, হলদে, বেগুনি, কত রকমারি রিবনের বাহার। রিবনের যেন আর শেষই নেই। সেরিওজা ওসব কিছু লক্ষ্য করতো না, কিন্তু ফিমা একদিন ওকে ডেকে বলেছে, এই দেখতে পাও না নাকি? দেখছো আমার কত ফিতে? ছোটোখাটো দুঃখ কষ্ট। ফিমা খুব সত্যি কথাই বলেছে। সেরিওজা অনেক কিছুই লক্ষ্য করে না। চারদিকে এত কিছু রয়েছে দেখবার, সব কিছু কি দেখা যায় নাকি? তোমার চারপাশ ঘিরে তো অফুরন্ত দেখবার জিনিস। পৃথিবীটা যেন হাজার জিনিসে বোঝাই হয়ে আছে, তাই সমস্ত কিছু লক্ষ্য করা যে একেবারেই অসম্ভব। তাছাড়া সব জিনিসগুলোই কেমন যেন বড় বড়, দরজাগুলো কি ভয়ানক উঁচু, মানুষগুলো তো অবশ্য
বাচ্চারা ছাড়া ইয়া লম্বা চড়া এক একটা দৈত্য যেন। গাড়ি, কম্বাইন, লরি, রেল গাড়ির ইঞ্জিন এসবের কথা না হয় ছেড়েই দেওয়া গেল। ইঞ্জিনের বাঁশিতেও কানে তালা লাগিয়ে দেবে, তখন তুমি আর অন্য কিছু শুনতে পারবে না। তবু ওরা সবাই কিছু ভয়ানক নয়, কিন্তু সকলেই সেরিয়জাকে কত ভালোবাসে। ও যদি চায় তাহলে মাথা নিচু করে ওর কথা মন দিয়ে শোনে, হাসে। কই ওদের বিরাট পাগুলো দিয়ে ওকে একবারও তো মারিয়ে দেয় না। লরি আর অন্য গাড়িগুলোও তো ওকে কখনো ধাক্কা দেয় না। অবশ্য ওদের একেবারে মুখোমুখি হয়ে পড়লে সে আলাদা কথা। রেলের ইঞ্জিনগুলো অনেক দূরে, ওই স্টেশনে থাকে। সেরিয়জা দু একটা তিমুখিনের সঙ্গে ওখানে গিয়েছেন। উঠানে আবার কি ভীষণ একটা জন্তুকে ও পড়ে থাকতে দেখেছে। ওর ভীষণ দুটো চোখ রাগে আর সন্দেহে কটমট করে তাকিয়ে আছে। একটা বিরাট নাক ফোঁস করে নিঃশ্বাস ফেলছে, গাড়ির চাকার মতো বুকটা ও লোহার মতো শক্ত ঠোঁটও আছে ওর। দুটো কঠিন থাবা দিয়েও মাটির বুকে আশ্রয় সবসময়। যখন ও গলাটা বাড়িয়ে চলতে আরম্ভ করে তখন সেরিওজার মতোই লম্বা দেখতে হয়। একদিন একটা মোরগ ছানা ওদিক থেকে দৌড়ে এসে ওর সামনে পড়তে ওই বিশ্রী জন্তুটা তাকে মেরে ফেললো। সেরিওজাও বুঝি এমনই করে একদিন ও মেরে ফেলবে। সেরিওজা জন্তুটা চারদিকে ঘুরে ওটাকে আর চোখে তাকায়। জন্তুটাও যেন ওর লাল ঝুঁটিটা বারবার সারাক্ষণই কিছু একটা খাচ্ছে। ওকে ওর হিংসুটে দুটো চোখ দিয়ে এক দৃষ্টিতে কেবল দেখছে আর দেখছেই। এই জন্তুটাকে তার দেখলেই ওর ছোট বুকটা ভয়ে দুর্ভাবনায় কেমন যেন ছমছম করে ওঠে। মোরগ ঠোকরায়, বিড়াল আছড়ায়, বিচুটি হুল ফোটায়, দামাল ছেলে দর মারামারি করে, ধপাস করে আছাড় খেলে মাটিতে হাঁটু খসে দিয়ে তোমার পায়ের চামড়া ছিঁড়ে দেয়। তাই সেরিওজার গায়ে, হাতে, পায়ে সবসময় কাটা ছেঁড়া আঁচড়ের একটা না একটা দাগ দেখা দেবেই। ওর ছোট্ট শরীরের যে কোনো একটা জায়গা ফুলে থাকবেই, আর প্রায় প্রতিদিনই শরীরের কোনো না কোনো অংশে রক্ত ঝরবে, কারণ একটা না একটা ব্যাপার রোজই ঘটছে কি না। ভাস্কা হয়তো কোনো উঁচু বেড়া বেয়ে উঠল, তাই দেখে সেরিওজা উঠতে গেল, কিন্তু খানিকটা উঠতে না পেরে বেচারা ধপাস করে আছাড় খেয়ে পড়ল। লিডার বাগানে একটা নালা কাটা হলো, সেটার ওপর দিয়ে ছেলেরা লাফাতে লাগলো। সেরিওজা লাফাতে গিয়েই পড়বি তো পর একেবারে সেই নালার ভিতরে। পাটা ওর তক্ষুনি ফুলে ব্যথা হয়ে গেল, আর তারপরই বেশ কয়েকদিনের জন্য বিছানায় বন্দি। আবার ভালো হয়ে প্রথম দিন যেদিন বল খেলতে বের হলো, বল তো ছাদের ওপর লাফিয়ে উঠে চিমনিতে আটকে গেল। ভাস্কা বলটা নিয়ে না আসা পর্যন্ত সেরিওজা বোকার মতো ওপর দিকে হা করে তাকিয়ে অপেক্ষা করতে হলো। আর একবার তো ও প্রায় ডুবেই গিয়েছিল আর কি। লুকিয়ানিস ওদের একদিন নদীতে নৌকো করে বেড়াতে নিয়ে গেল। ছিল সেরিওজা, ভাস্কা, ফিমা, নাদিয়া, এই কয়েকজন। কিন্তু লুকিয়ানিসের নৌকা এত বিচ্ছিরি যে ছেলেরা এদিক ওদিক একটু নড়াচড়া করতেই নৌকোটা ভীষণ হেলে দুলে একেবারে কাত হয়ে গেল। ওরা একে একে ঝুপঝুপ করে জলের মধ্যে পড়লো। কেবল লুকিয়ানিস নৌকো থেকে জলে পড়ে যায়নি। উফ, জলটা কি ঠান্ডা, একেবারে যেন বরফ। সেরিওজার নাকে, কানে, মুখে, এমনকি পেটের মধ্যেও সেই ঠান্ডা জল হুড়মুড় করে ঢুকে যেতে লাগলো। সে চেঁচাতেও পারলো না। নিজেকে হঠাৎ খুব ভারী মনে হতে লাগলো। মনে হলো কেউ যেন ওকে টেনে হিঁচড়ে কোথাও নামিয়ে নিয়ে যেতে চাচ্ছে। এত ভয় ও জীবনে কখনো টের পায়নি। চারদিক আঁধার হয়ে এলো। এভাবে কতক্ষণ ও নামছিল কে জানে। আচমকা কে যেন ওকে ওপরের দিকে টেনে নিয়ে তুলল। অনেক কষ্টে চোখ খুলে দেখলো নদীটা এবার ওর মুখের নিচে, আর একটু দূরেই পার দেখা যাচ্ছে। এবার অন্ধকার নয়, সোনার রোদে চারদিক ছিকছিক করছে। ওর ভেতরকার জল গড় করে একেবারে বেরিয়ে আসছে। সে নিঃশ্বাস নিতে পারল। পারক্রমে ওর কত কাছ থেকে এগিয়ে এলো যেন। তারপর পাড়ের নাগাল পেয়ে সে শীতে ভয়ে কাঁপতে হামাগুড়ি দিয়ে শক্ত হয়ে জমিতে বসলো। ভাস্কা জলের ভেতর থেকে চুলের মুঠি ধরে টেনে তুলেছে। কিন্তু ওর এত লম্বা চুল না থাকলে কি হতো? ফিমা সাঁতার জানে, তাই সাঁতরে পার হয়ে উঠতে পেরেছে। আর লুকিয়ানিস নাদিয়াকে বাঁচিয়েছে। কিন্তু লুকিয়ানিস নাদিয়াকে টেনে তোলবার সময় নৌকাটা খেয়াল খুশি মতো কোথায় ভেসে চলে গেল। ঢালুর নিচে যৌথ কামারের কয়েকজন লোক নৌকোটা পেয়ে লুকিয়ানিসের অফিসে টেলিফোন করে খবর দিয়েছিল। তারপর থেকে আর কোনো দিন লুকিয়ানিস ওদের নৌকো করে বেড়াতে নিয়ে যায়নি। বললেই বলে, ওরে বাপরে, আবার তোমাদের নিয়ে যাব?
যথেষ্ট আক্কেল হয়েছে আমার। সারাটা দিন এমনই করে কত কাণ্ড কারখানা করে। এত জিনিস দেখে শুনে সেরিয়া দিনের শেষে ঝিমিয়ে পড়ে। সন্ধে হলেই আর কথা নেই, চোখ দুটো ওর বুঝে আসে, কথা কেমন জড়িয়ে যায়। হাত পা ধুয়ে খাইয়ে তারপর রাত্রির লম্বা জামা গায়ে গলিয়ে ওরা ওকে শুইয়ে দেয়। সে বুঝতেই পারে না তার দম ফুরিয়ে গেছে। নরম বালিশে আরাম মাথাটি রেখে ছোট দুটি হাত দুটো পাশে ছড়িয়ে এক পা গুটিয়ে অন্য পা ছড়িয়ে ও ঘুমিয়ে পড়ে। নরম ফুরফুরে লম্বা চুলগুলো ওর সুন্দর মুখখানির দুপাশে আলতো করে ছড়িয়ে পড়ে। তরুণ ষাঁড়ের মতো ওরও দু ভুরুর চারপাশে উঁচু হয়ে থাকে। ফুলের পাপড়ির মতো ডাগর চোখের পাতা দুটি বোঝা, চোখ দুটির মাঝখানটি একটু ফাঁক, কোনায় ঘুমের আভেদ চড়ানো। নিঃশ্বাস পড়ছে কি পড়ছে না তাও বোঝা যাচ্ছে না। নিশার হয়ে ছোট ছেলেটি ঘুমিয়ে আছে ঠিক যেন একটি ফুলের মতো। এখন তুমি ওর কানের কাছে একটা ঢাক দিয়ে জোরে বাজাও, বন্দুক ছোড়ো, কিন্তু ও আর জাগবে না। ও কিছুতেই জানতে পারবে না। আসছে কাল ভোর হতেই আবার ওকে করতে হবে বাঁচার জন্য সংগ্রাম। তাই তো এখন ও প্রাণ ভরে ঘুমিয়ে আছে। বাড়িতে এলো পরিবর্তন। একদিন মা ওকে বলল, সেরিওজা শোনো, ভাবছি আমাদের বাবা থাকলে বেশ হয়। ও অবাক হয়ে মাথা তুলে মার দিকে তাকালো। এ কথা তো কোনোদিন ভাবেনি। ওর বন্ধুদের অনেকেরই বাবা আছে বটে, আবার অনেকের নেইও। ওরও বাবা নেই। ওর বাবা নাকি যুদ্ধে মারা গেছে। বাবাকে ও কোনোদিন দেখেও নি, শুধু ছবি দেখেছে। মা মাঝে মাঝে সেই ছবিতে চুমু দিয়ে আবার ওকেও চুমু দেওয়ার জন্য দেয়। মায়ের গরম নিঃশ্বাসে ছবির আবছা গাছের ওপর ও অনেকবারই চুমু দিয়েছে, কিন্তু ছবির বাবাকেও একটু ভালোবাসতে পারেনি। শুধু শুধু ছবি দেখে কি কাউকে ভালোবাসা যায় নাকি? আর আজও মা একই কথা বলছেন। মায়ের দু হাঁটুর মাঝখানটিতে দাঁড়িয়ে সেরিওজা অবাক দৃষ্টিতে মার দিকে তাকিয়ে আছে। মায়ের মুখখানি কেমন লালচে হয়ে উঠেছে যেন। প্রথমে গাল দুটো, তারপর কপাল, কান সব লাল হয়ে উঠল। মা ওকে হাঁটুর কাছে জড়িয়ে ধরে ওর মাথায় চুমু খেলো। এখন আর ও মায়ের মুখ দেখতে পাচ্ছে না, শুধু মায়ের জামার নীল হাতায় সাদা দাগগুলো ওর চোখে পড়ছে। মা চুপি চুপি বলছে, বাবা থাকলে বেশ হয়, তাই না সেরিওজা? সেরিওজাও চুপি চুপি বলল, হুম। কিন্তু সত্যি কি? আর ও তাই ভাবছে। মাকে খুশি করবার জন্য ও মায়ের কথায় সায় দিল। তখনই ও ভাবতে লাগলো, আচ্ছা বাবা থাকা ভালো নাকি না থাকাই ভালো, কোনটা? তিমুখিন যখন ওদের সবাইকে তার লরিতে বেড়াতে নিয়ে যান, তখন শুধু সুরিক তিমুখিনের পাশে লরির সামনে বসতে পায়। ওরা সবাই ওকে এজন্য হিংসে করলেও কিছু বলতে পারে না, কারণ তিমুখিন যে সুরিকের বাবা। আবার সুরিক দুষ্টুমি করলেও তিমুখিন ওকে চাপকায়। যখন সুরিক কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলে, ওকে খুশি করবার জন্য সেরিওজাকে ওর সব খেলনাগুলো দিয়ে দিতে হয়। কিন্তু তা হোক, তবু যেন বাবা থাকাই ভালো। কয়েকদিন আগে ভাস্কার লিদাকে খেপালে লিদা বলেছিল, আমার বাবা আছে, তোমার তো আর বাবা নেই দুও। সেরিওজা হঠাৎ মায়ের বুক থেকে মুখখানি তুলে মায়ের বুকে হাত রেখে প্রশ্ন করলো, ওখানে ওটা কি ধুকপুক করছে মা? মা একটু হেসে জড়িয়ে ধরে চুমু দিয়ে বলল, ওটা আমার বুক। সেরিওজা মাথা নিচু করে মায়ের বুকের উপর কান পেতে রেখে বলল, আমারও বুক আছে। হ্যাঁ, তোমারও আছে। কই, আমি তো বুকের মধ্যে ধুকপুক শব্দ শুনতে পাচ্ছি না। না শুনতে পেলেও ওটা ঠিকই ধুকধুক করে যাচ্ছে, না হলেও কেউ বাঁচতে পারে না। ওটা সবসময় ওরকম করে? হ্যাঁ। তুমি আমার বুকের ধুকধুক শব্দ শুনতে পাও? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আর তুমিও হাত দিলে বুঝতে পারবে। এই যে হাত দাও ওখানে। মা ওর হাতখানি টেনে নিয়ে ওর বুকের পাঁজরে রেখে বলল, বুঝতে পারছো? হ্যাঁ, বেশ জোরে জোরে শব্দ করছে তো। ওটা কি অনেক বড়? হাতটা মুঠো করে ধরো। হ্যাঁ, এবার এই মুঠো হাতটির বড় একটা, ওটা বুঝলেন? আচমকা কি ভেবে মার কোল থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সেরিওজা ছুটে চলল। মা প্রশ্ন করলো, কোথায় যাচ্ছ? আসছি এক্ষুনি। ও আবার একবার দৌড়ে রাস্তার অপর পাশে এসে ভাস্কো এবং জ্যাঙ্কাকে দেখতে পেয়ে ওদের দিকে বুকের বাঁ পাশে হাত রেখে বলল, দেখো দেখো, এই যে এখানে আমার বুক রয়েছে, আমি হাত দিয়ে টের পাচ্ছি, তোমরাও হাত দিয়ে দেখো না। থু, তোমার বুক? ও তো সবারই আছে। ভাস্কা গম্ভীর মুখে বিজ্ঞের মতো করে বলল। জ্যাঙ্কা এগিয়ে এসে ওর বুকে হাত রেখে বলল, তাই নাকি? সেরিওজ আবার বলল, বুঝতে পেরেছ? হুম, আমার হাতের মুঠোয় মতোই বড় একটা। কে বলল? মা বলেছেন। হঠাৎ কথাটা মনে পড়ে ও বলে ফেলল, জানো, আমার বাবা আসছে। কিন্তু ভাস্কা আর জ্যাঙ্কা ওর কথায় একটুও কান দিল না। ওরা ওষুধের মতো কী সব লতাপাতা নিয়ে চলেছে।
একটা দোকানে ওসব দিয়ে হাত খরচের টাকা জোগাড় করবে ওরা 2 দিন ধরে। তাই ওরা রাস্তার ধারে ওই সব গাছগাছড়া লতাপাতা আতিপাতি করে খুঁজে বেরিয়েছে। ফাস্কার মা ওর লতাপাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে পাতলা ভিজে ন্যাকড়ায় জড়িয়ে দিয়েছে। কিন্তু জ্যাঙ্কার তো আর মা নেই, ওর মাসি আর বোন যার যার কাজে ব্যস্ত। তাই সে গাছগাছড়াগুলোকে নোংরাভাবেই একটা পুটুলিতে বেঁধে নিয়ে চলেছে। কিন্তু ভাস্কার চাইতে ওর গাছগাছড়ার সংগ্রহ অনেক বেশি। তাই ওর পুটলিটাকে পিঠে চাপিয়ে ভর নুয়ে পড়েও চলেছে। সেরিওজা ওদের পেছনে দৌড়ে গিয়ে কাতর স্বরে বলল, আমিও তোমাদের সঙ্গে যাব। না, বাড়ি যাও, আমরা কাজে যাচ্ছি, ভাস্কার গম্ভীর গলায় আদেশের ভঙ্গিতে বলল। সেরিওজা আবার বলল, শুধু তোমাদের সঙ্গে যাব। না না, বাড়ি যাও বলছি, এটা তো আর খেলা নয়, তোমার মতো বাচ্চা ছেলেরা এখানে যায় না, বুঝলে? ভাস্কা আবার ধমক দিল। সেরিওজা এবার থেমে গেল। ওর ঠোঁট দুটি অভিমানে কাঁপছে। কিন্তু না, ও কাঁদবে না, লিডা আছে কাছে, সে এসে খেপাবে, খিচকাক তুনে বলে। তবুও সে এসে জিজ্ঞেস করলো, ওরা তোমাকে নেবে না বুঝি? সেরিওজা চোখ মুছে বলল, এবার আমি ওদের চাইতে অনেক বেশি লতাপাতা জোগাড় করতে পারি। ওই আকাশের চেয়ে উঁচু করে লতাপাতা জমাবো, দেখো। রিডা হেসে লুটোপুটি খেয়ে বলল, আকাশের চাইতেও উঁচু? ছেলের কথা শোনো, আকাশের চাইতেও উঁচু কি কিছু হয় নাকি? বোকা ছেলে। আমার বাবা আসবে, দেখো, আমি না পারলেও আমার বাবা ঠিক পারবে। ও তো বানানো গল্প, তোমার বাবা আসবে না? আরও কিছু? আর বাবা এলেই বা কি? বাবারাও তো তা পারে না, কেউই পারে না। সেরিওজা এবার মাথা হেলিয়ে আকাশের দিকে তাকালো। সত্যিই কি কেউ এই আকাশের চেয়ে উঁচু করে গাছগাছরা লতাপাতা জমাতে পারে না? সেরিওজা এই কথা ভাবতেই চলেছে। লিডা কোনো ফাঁকে এক দৌড়ে বাড়ি এসে একটা রঙিন স্কার্ফ, যেটা ওর মা মাঝে মাঝে মাথায় গলায় পরে থাকেন, নিয়ে এসে দুহাতে দুলিয়ে কি একটা গান গেয়ে পা টুকে টুকে নাচতে শুরু করলো। সেরিওজা অবাক হয়ে ওকে দেখছে। লিডা বলল, নাদুকা কি গল্পই করতে পারে, ও নাকি ব্যালেতে নাচবে। পরে বললে, মস্কো আর লেনিনগ্রাদের ব্যালেতে নাচ শেখায়। বলতে বলতে সেরিওজার চোখে বিস্ময় আর প্রশংসার ছায়া দেখে লিডা আবার নাচ থামিয়ে হেসে প্রশ্ন করলো, কি দেখছো, তুমিও নাচবে নাকি? আমাকে দেখে দেখে আবার নাচো না? সেরিওজা ওকে নকল করতে লাগলো। কিন্তু ওই স্কার্ফ ছাড়া কি করে নাচ হয়? লিডা ওকে গান গাইতে বলছে, কিন্তু গান গেয়েও ঠিক অমনটি হচ্ছে না যে। স্কার্ফটা একটু দাও না আমায়, কাতর সুরে বলল। কিন্তু লিডা ওর কথা শুনেও শুনলো না। ঠিক সেই মুহূর্তে সেরিওজার বাড়ির দরজায় একটা গাড়ি এসে থামলো। একটি মেয়ে গাড়ি থেকে নেমে এসে পাছামাছির ভেতরে বেরিয়ে গেল। এই যে ডমিট্রি কর্নেয়াভিস এসব পাঠিয়েছে, মেয়েটি বলল। একটা সুটকেস, একটা বইয়ের বান্ডিল আর কি একটা ভারী ছাই রঙিন রঙিন প্যাকেটে জড়ানো রয়েছে। একটু পরেই বোঝা গেল ওটা একটা ফজিকোট। ওরা দুজনে জিনিসগুলোকে ভেতরে নিয়ে চললো। মা জানালা দিয়ে একটিবার উকি মেরে কোথায় সরে গেল। মেয়েটি মুচকি হেসে মাসিকে বলল, দেখেছ, যৌতুক বিশেষ কিছুই নেই। মাসি কেমন দুঃখিত স্বরে বলল, নতুন একটা কোট কিনলেও পারতো অন্তত। কিনবে গো, কিনবে, সময় হলে কিনবে। দেখো, এই যে চিঠিটা ওকে দিও। একটা চিঠি মাসির হাতে দিয়ে মেয়েটি আবার গাড়িতে উঠে গাড়িটা চালিয়ে চলে গেল। সেরিওজা এবার এক ছুটে বাড়ির মধ্যে এসে চেঁচাতে শুরু করে বলল, মা, মা গো, কোরস্তানিলিওফ তার ফৌজি কোটটা পাঠিয়েছে, দেখো। দেমিত্রি কর্নেভিস কোরস্তেভলিওভ ওদের বাড়িতে প্রায় আসতো আগে। সেরিওজার জন্য কত খেলনা আনতো। শীতকালে একবার সেরিওজাকে স্লেজে করে বেড়াতে নিয়ে গেল। তার ফৌজি কোটটা সে এনেছিল যুদ্ধ থেকে। তার আবার কাঁধে বেল্ট নেই। সেরিওজা তার বিদঘুটে এই নামটা কোনো মতেই যেন ঠিক করে উচ্চারণ করতে পারে না, তাই তাকে শুধু কোরস্তেনিলিওভ বলে ডাকে। বিরাট কোটটা এতক্ষণে আলনায় ঝুলছে। মা চিঠিটা পড়েছে এক মনে, ওর কথায় কোনো উত্তর দিল না। চিঠিটা পড়া শেষ করে বলল, হ্যাঁ, আমি তা জানি। এখন থেকে উনি আমাদের এখানেই থাকবেন সেরিওজা, উনিই তোমাদের বাবা হবেন। মা আবার চিঠিটা পড়তে শুরু করলো। বাবা কথাটাই তার ছবি সেরিওজার চোখে ভেসে ওঠে কেমন যেন অজানা অচেনা। কিন্তু কোরস্তেলিওভ তো ওদের অনেক দিনেরই পুরনো বন্ধু। মাসি আর লুকিয়ানিস তো তাকে মিতিয়া বলে ডাকে। মা এসব কী বলছে আবোল তাবোল? ও প্রশ্ন করে বসলো, কেন?
আমাকে চিঠিটা শেষ করতে দেবে না কি দুষ্টু ছেলে? মা বলল। চিঠিটা শেষ করবার পরেও মা ওর প্রশ্নের জবাব দিল না। ব্যস্ত সমস্ত হয়ে কেবল এ কাজ সে কাজ করতে লাগলো। বইয়ের বান্ডিল খুলে বইগুলোকে ন্যাকড়া দিয়ে মুছে ঝকঝকে করে তাতে গুছিয়ে রাখলো। পরিষ্কার ঘর দুয়ারকে আরও একবার পরিষ্কার করে তকতকে মেঝেতে আবার ধুয়ে মুছে মা নতুন করে ঘর সাজাতে লাগলো। পর্দা, টেবিল ক্লথ সব পাল্টে বাগান থেকে একগুচ্ছ ফুল তুলে এনে টেবিলের ওপর ফুলদানিতে রাখলো। তারপর রান্নাঘরে গিয়ে পিঠে তৈরি করতে লাগলো। মাসি ময়দার গোলা তৈরি করে দিয়ে মাকে সাহায্য করছে। সেরিওজাও কিছু ময়দার গোলা আর জ্যাম নিয়ে পিঠে বানাতে লাগলো। তারপর করল স্টেলিওভ এলে সমস্ত কথা ভুলে গিয়ে দৌড়ে তার কাছে গিয়ে আনন্দে চিৎকার করে বলল, জানো আমি পিঠে তৈরি করেছি। করল স্টেলিওভ নত হয়ে দুহাতে ওকে জড়িয়ে ধরে অনেকক্ষণ ধরে চুমু খেলো। সেরিওজা ভাবলো আমার বাবা হয়েছে বলেই বুঝি ও আমাকে এতক্ষণ ধরে চুমু খাচ্ছে। করল স্টেলিওভ এবার ঘরে ঢুকে তার সুটকেস খুলে মায়ের একখানি ছবি বার করে হাতুড়ি আর পেরেক দিয়ে সেরিওজার ঘরে দেওয়ালের গায়ে টুকটুক করে লাগাতে লাগলো। মা বলল, ছবি দিয়ে আর কি হবে, আসল মানুষটাই তো এখন সবসময় কাছে পাবে। করল স্টেলিওভ এবার মায়ের হাতখানি তার হাতে তুলে নিয়ে দুজনে কাছাকাছি দাঁড়ালো, কিন্তু ওর দিকে তাদের দৃষ্টি পড়তেই দুজনে তক্ষণই সরিয়ে গেল। মা ঘর থেকে বার হয়ে গেল। কোরস তেলিওভ একটা চেয়ারে বসে ওর দিকে তাকিয়ে বলল, তাহলে সেরিওজা, আমি তো তোমাদের সঙ্গে থাকবো বলে এসেছি, তোমার আপত্তি নেই তো? বরাবর থাকবে? হ্যাঁ বরাবর। আমাকে মারবে না তো? অবাক হয়ে বলল কোরিয়াল তেলস ফিস, কেন মারবো? আমি দুষ্টুমি করলে? না, আমার মনে হয় দুষ্টুমি করলেও বাচ্চাদের মারধর করাটা খুব বোকামি। হ্যাঁ ঠিক বলেছ, মারলে কান্না পায় তাই না? সেরিওজা বেশ খুশি হয়ে উঠল যেন। কোরস তেলিওভ আবার অবাক হয়ে বলল, আমরা দুজনে দুজনকে বুঝতে চেষ্টা করব, কেমন? তুমি কোথায় ঘুমোবে? সেরিওজা এবার অন্য প্রশ্ন করলো। মনে হচ্ছে এই ঘরেই ঘুমোবো। আর হ্যাঁ শোনো, আজকে রবিবার, সকালে তুমি আর আমি এক জায়গায় যাব। কোথায় বলো তো? খেলনার দোকানে। তোমার যা খুশি তাই নেবে, কেমন? সত্যি? আমি তাহলে একটা সাইকেল চাই। রবিবার আসতে আর কত দেরি বলো তো? আর দেরি নেই। কতদিন আর? আসছে কাল তো শুক্রবার, তারপরে 3 শনিবার, তারপরের দিনটাই রবিবার। এত দেরি এখনও? সেরিওজা বলে উঠল। তারপর ওরা তিনজন, সেরিওজা, মা, কোরস তেলিওভিস, চা খেতে বসলো। পাশামাশি এবং লুকিয়ানিস কোথায় বেড়াতে গেছে। সেরিওজা বড্ড ঘুম পাচ্ছে এবার, চোখ দুটি ঘুমে জড়িয়ে আসছে। এই যে আলোটার চারদিক ঘিরে ছাই রঙের প্রজাপতিগুলো কেবলই ঘুরপাক খাচ্ছে। তারপর একসময় টেবিল ক্লথের ধারে ছোট পাখনা পতপত করতে করতে লম্বা হয়ে শুয়ে পড়েছে। ওদের দেখে দেখে ওর যেন আরও বেশি ঘুম পাচ্ছে। আচমকাও দেখলো কোরস তেলিওভ যেন ওর খাটটা কোথায় নিয়ে চলেছে। আমার খাটটা কোথায় নিয়ে চলেছ? মাকে এবার বলতে শুনলো, ঘুমিয়ে পড়লে তো, এসো হাত পা ধুয়ে শোবে এসো। ভোরবেলা ঘুম ভেঙে ও কিন্তু প্রথমটা বুঝতেই পারছে না কোথায়ও দুটো জানালার জায়গায় তিনটে দেখা যাচ্ছে কেন। বিছানায় উল্টো দিকে তো কোনো জানালা ছিল না, পর্দাগুলোও তো একেবারে অন্যরকম। তাহলে কি ও বুঝতে পারছে মাসির ঘরে ও শুয়ে পড়েছে কাল। এই ঘরখানেও ভারী সুন্দরভাবে সাজানো। জানালায় তাকে ফুলদানিতে ফুল আছে। জানলার ভেতরে এ তো ময়ূর পুষ্পের পাখাটা ঝুলছে। মাসির বিছানা কেমন যেন পরিপাটি হয়ে পাতা খোলা। জানালার শার্সি দিয়ে ভোরবেলা সোনালি রোদ ঘরের মধ্যে লুকিয়ে খেলছে। সেরিওজা এবার সব বুঝতে পারলো। বিছানা থেকে তড়াক করে উঠে পড়ে রাত জামাটা একটানা খুলে ফেলে প্যান্টটা পরে খাবার টেবিলের দিকে চলল। ওর ঘরের সামনে গিয়ে ঘরের দরজা তখনও বন্ধ। বাইরে থেকে হাতলটা ঘোরাবার চেষ্টা করলো, কিন্তু খুলল না। তার সব খেলনা যে ও ঘরেই আছে, তাই এখন ও ঘরে না ঢুকলেই নয়। ওর ছোট্ট নতুন কোদালিটাও রয়েছে। হঠাৎ যেন অদ্ভুত ইচ্ছে হলো এখনই সেই কোদালিটা দিয়ে বাগানের মাটি খুঁড়বে। সেরিওজা এবার মাকে ডাকতে লাগলো, মা, মা গো। দরজা তেমনই বন্ধ রইল। ভেতরে সব চুপচাপ, প্রাণপণে চেঁচিয়ে গেল। মাসি কোথা থেকে দৌড়ে এসে হ্যাচকায় ওকে টেনে নিয়ে রান্নাঘরে গেল। ফিসফিস করে মাসি ওকে বলল, এটা কি হচ্ছে শুনি? এত চেঁচাচ্ছ কেন? ছি, এমন করতে নেই। তুমি কি এখনও ছোটো ছেলেটি আছো নাকি? মা ঘুমোচ্ছে, তার ঘুম ভাঙছো কেন? আমি আমার কোদালিটা নেব। নেবে তো নেবে, ওটা কি পালিয়ে যাচ্ছে নাকি? মা উঠলেই তো ওটা নিতে পারবে। এখন লক্ষ্মী ছেলের মতো ওই গুলতিটা নিয়ে খেলা করো তো সোনা। গাজর খাবে? এই যে নাও।
নিজে নিজে পরিষ্কার করে খাও, কিন্তু খাওয়ার আগে ভদ্র লোকেরা হাত মুখ ধুয়ে নেয়, জানো তো? কেউ আদর করে কথা বললে সেরিওজা কেমন যেন হয়ে যায়, তার কথা না শুনে পারে না। শান্ত ছেলের মতো মাসির হাতে হাত মুখ ধুয়ে 1 কাপ দুধ খেলো, তারপর ওর কুলতি হাতে নিয়ে বাইরে চলে এলো। রাস্তার ধারে বেড়ার ওপর এই যে একটা চড়ুই বসে আছে, ভালো করে তাক না করতেই সে পাখিটার দিকে একটা গুলি ছাড়লো। পাখিটা ফুরুত করে উড়ে গেল। সে কিন্তু তখন লক্ষ্যহীনভাবেই গুলি ছোড়ে। সে জানে যে যেই কারণেই হোক আর গুলি তখন ঠিক লাগবে না। লক্ষ্য ঠিক করে তাক করলেও জায়গা মতো গুলি লাগাতে না পারলেও লিদা ওকে খেপিয়ে পাগল করে দেবে। তাই ও যেমন তেমন যেখানে গুলি ছুটতেই ভালোবাসে। ওদিকে শরিক ওর বাসার সামনে দরজায় এসে দাঁড়িয়েছে। সেরিওজাকে দেখে সে বলল, এসো না, আমরা বনে বেরিয়ে আসি। বয়ে গেছে আমার বনে যেতে। দরজার সামনে বেঞ্চের ওপর সেরিওজা এবার পা দুলিয়ে বসলো। আবার তার মনটা কেমন যেন হয়ে গেল। উঠান দিয়ে আসবার সময় ও দেখছে ওর ঘরের শার্সিগুলো পর্যন্ত বন্ধ। তখন সে কিছু মনে করেনি। এখন হঠাৎ করে তার মনে করলো, গরমকালে কোনো দিন তো ওদের ঘরের জানালাগুলো এরকম বন্ধ থাকে না। কেবল শীতকালে যখন চারদিকে বরফ পড়তে থাকে তখনই এমনভাবে দরজা জানালা বন্ধ থাকে। আজ এ কী হয়? খেলনাগুলো আনবার আর কোনো উৎসাহই নেই তাহলে। কিন্তু এই মুহূর্তে খেলনাগুলো পাবার জন্য তার মনটা কেমন যেন উতলা হয়ে উঠল। তার ইচ্ছে হচ্ছে আছড়ে পড়ে চিৎকার দিয়ে কাঁদে এখন। কিন্তু সে কি আর আগের মতো ছোট্টটি রয়েছে নাকি? তাই এখন মাটিতে পড়ে কাদাও চলবে না। কিন্তু বড় হলেও বাকি মন তো মানছে না। সে যখনই এই মুহূর্তে তার কোদালিতে চাইছে, তার মা এবং করস্তেলিয়ভ তো তা গ্রাহ্যই করছে না। সে ভাবতে লাগলো, ওরা উঠলেই তার প্রত্যেকটি খেলনা উপর থেকে মাসির ঘরে নিয়ে আসবে। দ্যারাজের পেছন থেকে বাড়ি তৈরি করবার ব্লকটাও আনতে ভুলবে না। ফাস্কা আর জেঙ্গা ওর সামনে এসে দাঁড়িয়েছে। লিরাও ছোট্ট ভিক্টরকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা সবাই সেরিওজার দিকে তাকিয়ে আছেন। সে কোনো কথা না বলে শুধু পা দোলাতে লাগলো। চ্যাঙ্কা এবার প্রশ্ন করলো, কি হয়েছে তোমার? ভাঙ্কা উত্তর দিল, জানো না বুঝি ওর মা আবার বিয়ে করেছে? সবাই এবার চুপচাপ। একটু পরে চ্যাঙ্কা বলল, আবার কাকে বিয়ে করেছে? ভাস্কা বলল, ইয়ানসি পেরেক, রাষ্ট্রীয় খামারের ডিরেক্টর করস্তেলিয়ভকে। গত মিটিংয়ে সে কি বকুনি না খেয়েছে? কেন শুনি? চ্যাঙ্কা জিজ্ঞেস করলো। কোনো কারণ ছিল নিশ্চয়ই বলে ভাঙ্কা ওর পকেট থেকে দোমড়ানো একটা সিগারেটের প্যাকেট বের করলো। চ্যাঙ্কা বলে উঠল, আমাকেও একটা দাও, মনে হয় মাত্র একটাই আছে বলে ভাঙ্কা নিজে একটা দিয়ে চ্যাঙ্কাকে আরেকটা সিগারেট এগিয়ে দিল। কিন্তু তারপর নিজে সিগারেটটাকে ধরিয়ে চ্যাঙ্কাকে আগুনটা ধরিয়ে দিল। উজ্জ্বল রোদে ছোট দেশলাইটির ছিকাটা দেখাই যাচ্ছিল না মোটে। সিগারেটের ধোঁয়ায় কুণ্ডলি কেমন সুন্দর পাকিয়ে উঠেছে। মাটির ওপরে দেশলাইয়ের কাঠিটা জ্বলে উপরে বাঁকা আর কালো হয়ে গেল। রাস্তার এধারে ওরা যেখানে সবাই জড়ো হয়েছে সেখানটায় কেমন সোনালি রোদ চিকচিক করছে, কিন্তু ওধারটায় এখনও রোদের দেখা নেই, কেমন ছায়া ছায়া ভাব। ওদিকটায় বেড়ার কাঁঠা গাছের টাকায় শিশির কণা জমে টল টল করছে এখনও। রাস্তার ধুলোয় একাবাঁকা দুটো দাগ, কে যেন ট্রাক্টর চালিয়ে ওই রাস্তা দিয়ে গেছে। লিডা শরীরকে ডেকে বলল, জানো সেরিওজার মন খারাপ, ওর বাবা নতুন হয়েছে কি না? ফাস্কা ওর দিকে চেয়ে সান্ত্বনার স্বরে বলল, না না, এজন্য এত ভেবো না তুমি, ভদ্রলোক তো বেশ ভালোই মনে হলো। তুমি আছো তেমনই বাবা তুমি তেমনই থাকবে, তোমার কি তাতে? সেরিওজা হঠাৎ গত রাত্রের কথাটা মনে পড়ে বলল, জানো ওরা আমাকে একটা সাইকেল কিনে দেবে বলেছে। ফাস্কা, সত্যি দেবে নাকি এমনিই বললো? সত্যি সত্যি দেবে। আমরা দুজনে আসছে রবিবারে দোকানে যাব। কাল তো শুক্রবার আর পরের দিন শনিবার, তার পরের দিনই তো রবিবার। চ্যাঙ্কা বলল, 2 চাকাওয়ালা সাইকেল তো, না 3 চাকাওয়ালা ছোট বাচ্চাদের সাইকেল নেবে? ভাস্কা আবার বিজ্ঞের মতো বলে উঠল, না না না, বাচ্চার সাইকেল নিও না, জানো তুমি তো বড় হচ্ছ, এখন 2 চাকাওয়ালা সাইকেল নিলেই ভালো হবে। লিডা এতক্ষণ পর বলল, ও সব বানিয়ে বলছে, ওকে কোনো সাইকেল কিনে দেবে না দেখো। শরিক বলে উঠল, আমার বাবা মা আমাকে সাইকেল কিনে দেবে বলে বলছে, আসছে মাসে মাইনে পেয়েই কিনে দেবে। করস্তেলিয়ভের সঙ্গে প্রথম দিন। বাগানের দিকে লোহার ঝনঝনানির শব্দ শুনতে পেয়ে সেরিওজা ওদিকে তাকালো। করস্তেলিয়ভ বাগানের ভেতর দাঁড়িয়ে ছিটকিনি টেনে টেনে খড়খড়ি
তুলছিল। তার পরনে ডোরাকাটা শার্ট, গলায় নীল টাই, ভিজা চুল পরিপাটি করে সাজানো। সে খড়খড়ি খুলতেই মা ভেতর থেকে ধাক্কা নিয়ে জানালাটা খুলতে খুলতে কি যেন ভাবলো। জানালায় তাকে কোনোই রেখে করস্তেলিয়ভ তার জবাব দিল। জান্না দিয়ে নিজেকে বেশ খানিকটা বাইরে বের করে দুহাত দিয়ে তার মা মাথাটাকে জড়িয়ে ধরলো। ওরা দেখতে পেল না যে ছেলেরা রাস্তা থেকে ওদের দেখছে। সেরিয়জ আবার উঠানে গিয়ে বলল, করস্তেলিয়ভ, আমার কোদালিটা দাও না। কোদালি? হ্যাঁ, আমার সব খেলনাও আমি নিয়ে যাব। মা এবার ভেতর থেকে উত্তর দিল, ভেতরে এসো, তোমার খেলনাগুলো নিয়ে যাও। সেরিয়জা এবার ঘরে ঢুকলো। কেমন অদ্ভুত তামাকের গন্ধ ঘরের চারদিকে ছড়িয়ে গেছে যেন, আর অপরজনের নিঃশ্বাসের গন্ধ। কত কি জিনিস ঘরের এদিক ওদিক পড়ে আছে, ব্রাশ, জামা কাপড়, সিগারেট, আরও কত কি। মা আয়নার সামনে দাঁড়িয়ে চুলের বিনুনি খুলছে। একটু পরে মা একরাশ চুল পিঠে ছাড়িয়ে কোমরের নিচ অব্দি ছড়িয়ে পড়ল। সত্যি মায়ের চুলগুলো কি সুন্দর দেখতে। ওকে দেখে মা বলল, শুভ প্রভাত সেরিয়জা। ও কোনো কথা না বলে অবাক হয়ে সিগারেটের বাক্সগুলি দিকে তাকিয়ে রইল। বাক্সগুলো কি চকচকে আর সুন্দর। একটা বাক্স হাতে নিয়েও নাড়াচাড়া করতে লাগলো। কাগজের মোড়ক ও একেবারে বন্ধ, তাই খোলা যাচ্ছে না। ও কি করছে মা আয়নার দিক থেকে দেখতে পেয়ে বলল, ওটা রেখে দাও সেরিয়জা, তুমি তোমার খেলনাগুলো নেবে না? বাড়ি তৈরি করবার ব্লকটা আলমারির দ্বারাজের পেছন দিকটাই রয়েছে। উকি ঝুঁকি মেরে ও সেটাকে একটুখানি দেখতে পাচ্ছে, কিন্তু দ্বারাজটা আরও টেনে না সরাতে পারলে তার ছোট হাত সে নাগাল পাচ্ছে না। মা আবার বলে উঠল, কি হচ্ছে, কি খুঁজছো বলো তো? ওটা আনতে পারছি না যে মা। এখন সময় করস্তেলিয়ভ ঘরে ঢুকলো। সেরিয়জা এবার তার দিকে তাকিয়ে বলল, ওই বাক্সগুলো খালি হলে আমাকে দেবে? ও জানে বড়রা এই বাক্সগুলোর মধ্যে যে জিনিসগুলো থাকে সেগুলো খেয়ে শেষ হবার পরই বাক্সগুলো বাচ্চাদের দিয়ে দেয়। করস্তেলিয়ভ একটা বাক্স থেকে সব সিগারেট বার করে তখনই ওকে হাতে দিয়ে বলল, এই যে নাও। কেমন, খুশি তো? মা বলে উঠল, ওই দারাজের পেছনে ওর কি খেলনা আছে, বের করে দাও তো। করস্তেলিয়ভ তার বড় বড় হাত দুটো দিয়ে দ্বারাজটার টান দিতেই শব্দ করে পুরনো দ্বারাজটা সরিয়ে গেল। সেরিয়জা এবার দুহাত বাড়িয়ে অনায়াসে ব্লক বার করে নিল। বেশ ভালো। করস্তেলিয়ভের দিকে তাকিয়ে সেরিয়জা খুশি ভরা গলায় বলল। তারপর সেরিয়জা ওর সমস্ত খেলনা ব্লকের বাক্সটা দু হাতে চেপে ধরে মাসির ঘরের মেঝেতে ওর খাট আর আলমারির মাঝখানে এনে ফেলল। মা ও ঘর থেকে ডেকে বলল, কোদালিটা নিয়ে গেলে না? ওটার জন্যই তো এলে, আর এটাই ফেলে গেলে? সেরিয়জা নীরবে আবার ঘরে ঢুকে কোদালিটা হাতে নিয়ে বাগানে বেরিয়ে এলো। না, এখন আর মাঠ খুঁড়তে ইচ্ছা করছে না। চকলেটের উপরকার রাংতাগুলো নতুন সেই চকচকে বাক্সটাই গুছিয়ে রাখতে ইচ্ছে করছে, কিন্তু মা এই কথা বলার পরে বাগানে একটুখানি মাটি না খুঁড়লেও যেন নয়। আপেল গাছটার নিচে মাটিটা বেশ নরম আর ভিজে। সে ওখানকার মাটি বুকেই কোদালিটা যত জোরে সম্ভব গেঁথে নিল। তারপর ছোট্ট হাত ধরে মাটির বুকে কোদালি চালাতে লাগলো। রোদে পুড়ে পুড়ে ওর তামাটে রঙের রোগা পিঠের এক দিকটা আর হাতে মাংসপেশিগুলো কোদালির চাপে ফুলে উঠেছে। করস্তেলিয়ভ সিগারেট খেতে খেতে বারান্দার দাঁড়িয়ে তাকে দেখছে। লিডা ভিক্টরকে কোলে নিয়ে ওর পাশে এসে দাঁড়িয়েছে। সে বলল, এসো, ফুলের গাছ লাগিয়ে দিয়ে এখানে, বেশ চমৎকার দেখাবে। আপেল গাছের গায়ে হেলান দিয়ে ভিক্টরকে সে এবার মাটির ওপরে বসিয়ে দিল, কিন্তু ছেলেটা এপাশ থেকে কাত হয়ে পড়ে গেল। লিডা এবার বিরক্ত হয়ে ভিক্টরকে এক ঝাঁকানি দিয়ে তুলে নিয়ে আবার সোজা হয়ে গাছের গুঁড়িতে হেলান দিয়ে বসিয়ে পাকা গিন্নির মতো করে, আর একটু ভালো হয়ে বসতেও পারো না বোকা ছেলে? তোমার বয়সী সব বাচ্চারা কেমন সুন্দর করে বসতে পারে, তুমি আস্ত একটা হাদারাম। করস্তেলিয়ভ বারান্দা থেকে যাতে ওর সব কথাগুলো শুনতে পায়, লিডা এমনভাবেই চেঁচিয়ে কথাগুলো বলতে লাগলো। তারপরে আর চোখে এক টিফার তার দিকে তাকিয়ে উধার থেকে কয়েকটি গাঁদা ফুলের চারা এনে সেই নরম মাটির বুকে পুঁতে দিতে লাগলো। বাহ, কি সুন্দর দেখাচ্ছে, দেখো, লিডা আনন্দে বলে উঠল। তারপর লাল সাদা কতগুলো পাথরের নুড়ি কুড়িয়ে এনে ফুলগুলো চারপাশে সাজিয়ে দিল। হাত দিয়ে চাপড়ে চাপড়ে সমান করে নিল এবড়ো থেবড়ো মাটি। লিডার হাত দুখানি কাদা মাটিতে একেবারে কালো হয়ে গেছে। সেরিয়জার দিকে তাকিয়ে ও আবার বলল, দেখো তো এবার কত সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, ভারী সুন্দর দেখাচ্ছে। সেরিয়জা মাথা নেড়ে বলল, তাহলে আমি ছাড়া কোন কাজটা তুমি অত সুন্দর করে করতে পারো বলো দেখি?
সেই মুহূর্তে ভিক্টর আবার ধপাস করে চিৎ হয়ে পড়ে গেল। লিডার সেদিকে তাকিয়ে বলল, বেশ হয়েছে, ওখানেই শুয়ে থাকো বোকা ছেলে। ভিক্টর কিন্তু একটুও কাঁদেনি। বুড়ো আঙুলটা মুখে পুরে চুষতে চুষতে উপরের দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে গাছের পাতাগুলো দেখছে শুধু। লিডা এবার কোমর থেকে বেল্টের উপর বাঁধা রশিটা খুলে নিয়ে বারান্দার সামনে এসে লাফাতে শুরু করলো। 1 2 3 জোরে জোরে বলতে বলতে ও লাফিয়েই চলল। করস্থলীয়ফ ওর কাণ্ড দেখে জোরে জোরে হাসতে লাগলো। সেরিওজা এবার লিডার দিকে চেয়ে উঠল। দেখো দেখো, বাচ্চাটার গায়ে কেমন পিঁপড়ে কামড়েছে। লিডা লাফানো ছেড়ে দিয়ে এক দৌড়ে ভিক্টরের কাছে এসে ওকে টেনে তুলে পিঁপড়ে ঝাড়তে ঝাড়তে বিরক্তিকর সুরে বলল, হ্যাঁ, জ্বালিয়ে খেলো ছেলেটা। সারাক্ষণ ধুয়ে মুছে পরিষ্কার করলেও একটার গায়ে নোংরা লেগেই থাকবে দেখছি। পরিষ্কার করার পর ভিক্টরের জামা আর পা দুটো সত্যি কালো হয়ে উঠল। মা বারান্দা থেকে হাঁক দিল, সেরিওজা, এদিকে এসো একবার, পোশাক বদলে নাও, আমরা বেড়াতে যাব। সেরিওজা এক লাফে উঠে দৌড়ে গেল। বেড়াতে যেতে ওর বড্ড ভালো লাগে। কারো বাড়ি বেড়াতে গেলে কি মজাটাই না হয়। ওরা কত খাবার, মিষ্টি আর খেলনা দেয় ওকে। মা বলল, আমরা তোমার নাস্তিয়া দিদিমাকে দেখতে যাচ্ছি, বুঝলে? কোথায় কার কাছে যাচ্ছ তা জেনে ওর কী লাভ? যে কোনো একটা জায়গায় বেড়াতে গেলেই তো হলো। এই দিদিমাকে আগে সে এখানে সেখানে কয়েকবার দেখিয়েছে। উনি দেখতে বড্ড গম্ভীর এবং রাশভারী। একটা সাদা বুটিদার রুমাল তার থুতনি থেকে মাথা পর্যন্ত আঁটো করে বাঁধা থাকে সর্বদা। তার আবার একটা অর্ডারও আছে। অর্ডারের ওপর লেনিনের ছবি সর্বদাই খোদাই করা আছে। দিদিমার হাতে সর্বদা একটা কালো বড় ব্যাগ থাকবে, সেটা থেকে চকলেট বার উনি ওকে কতদিন দিয়েছেন, কিন্তু এর আগে কোনো দিন তার দিদিমার বাড়িতে যায়নি। আজ ওরা তিনজনই সবচেয়ে সুন্দর পোশাক পরে নিল। পথে বেরিয়ে মা করস্থলীয় দুদিক থেকে দুজনে ওর হাত ধরেছিল বটে, কিন্তু তা ছাড়িয়ে নিজে নিজে পথে চলতে শুরু করলো। সে নিজে নিজে হাঁটে যে কি মজা! পথের এধারে ওধারে কত কি দেখতে চায় চলা মন। পরের বেড়ার ওধারে দেখে চলা ভীষণ কুকুর হাঁসগুলো। ইচ্ছে হলে অনেকটা এগিয়ে যাওয়া যায়, আবার ওদের থেকে পিছিয়ে পড়া যায়। এটা ইঞ্জিনিয়ার মতো হুসহুস শব্দ করতে করতে বা পথের ধারে ঘাসের শীষ তুলে মুখে ঢুকিয়ে শীষ দিতে দিতে যেমন খুশি চলো। পথের উপরে হঠাৎ হয়তো কারোর হারিয়ে যাওয়া পয়সা কুড়িয়ে পাওয়া গেল। বড়দের হাত ধরে চললে কি আর এসব পাওয়া যায় নাকি? না, তাতে মজা তো থাকে। ওদের হাত ধরে চললে হাত তো কিছুক্ষণের মধ্যেই ঘেমে ভিজে উঠবে, আর পথ চলবার কোনো আনন্দই থাকবে না তখন। তারপর ওরা একটা ছোট জানালাওয়ালা বাড়ির মধ্যে ঢুকলো। বাড়িটা বেশ ছোট, উঠানটাও তেমনই ছোট। রান্নাঘরের ভেতরে ওরা বাড়ির মধ্যে ঢুকতেই দিদিমা এগিয়ে এসে অভ্যর্থনা জানালেন। দিদিমা বললেন, এসো এসো, সুখে থাকো, অভিনন্দন নাও। সেরিওজা শুনে ভাবল, তাহলে আজ নিশ্চয়ই উৎসবের দিন। পাশামাসির মতো সেরিওজাও বলল, তুমিও অভিনন্দন নাও। সেরিওজা বসবার ঘরে ঢুকে চারদিকে তাকিয়ে দেখলো কোথাও কোনো খেলনা নেই, এমনকি ঘর সাজাবার পুতুল পর্যন্ত নেই, সুন্দর জিনিস নেই। শুধু খাবার আর শোবার জন্য একঘেয়ে প্রাণহীন কতগুলো আজে বাজে সরঞ্জাম এদিক ওদিক ছড়ানো রয়েছে। দিদিমার দিকে তাকিয়ে বলল, তোমার কোনো খেলনা নেই? হয়তো খেলনা বা পুতুল অন্য কোথাও রেখেছে। দিদিমা বলল, না, খেলনা দোলনা আমার এখানে কিছু নেই বাচ্চা। তোমার মতো কোনো বাচ্চা নেই তো। এসো, তোমার জন্য একটা টফি রেখেছি, খাও। টেবিলের ওপর একরাশ পিঠে এবং কেকের সঙ্গে একটা লাল কাচের পাত্রে কতগুলো টফিও আছে। সবাই একবার টেবিলের পাশে চেয়ার টেনে বসে পড়ল। বসেই একটি বোতলের ছিপি খুলে গ্লাসে গাঢ় লাল রঙের মদ ঢেলে নিল। মা বলল, সেরিওজা কিন্তু ওসব খাবে না। এটা অবশ্য জানা কথা, ওরা সবসময় নিজেরা যখন তখন এই রঙিন জল বেশ মজা করে খাবে, কিন্তু তাকে কখনোই দেবে না। কোনো রকম ভালো একটা কিছু বাড়িতে এলেই তার সেটা খাওয়া বারণ, এতে সে বরাবর দেখে এসেছে। কিন্তু আজ করতেলি বলল, ওকে একটুখানি দেবো ভাবছি, তাহলে ও আমাদের স্বাস্থ্যপান করতে পারবে। ছোট একটা গ্লাসে এবার সে বোতল থেকে সামান্য একটুখানি ঢেলে ওর হাতে দিল। সেরিওজার মনে হলো করস্তেলিওভের সঙ্গে ভালোভাবেই থাকা যাবে তাহলে। সবাই এবার পরস্পর গ্লাভসগুলো একটা আরেকটার সঙ্গে টুং করে ঠেকাতে সেরিওজা তার ছোট গ্লাসটিকে ওদের গ্লাসের সঙ্গে ঠেকিয়ে দিল। ওদের সঙ্গে আজ একটি দিদিমাও আছেন। উনি নাকি শুধু দিদিমা নন, বড় দিদিমা। ওকে বড় দিদিমণি বলে ডাকতে দিয়েছে ওরা। করস্তেলিওভ শুধু
দিদিমা বলেই ডাকছে। সেরিওজা কিন্তু ওকে একটুও ভালো লাগছে না। লাল জলের গ্লাসটা তাকে দেওয়া হলে এই দিদিমাই বলেছিল টেবিল কাঠের উপর ফেললো বলে। ওদের গ্লাসের সঙ্গে তার গ্লাসটা ঠেকাতে গিয়ে সত্যি কিন্তু কয়েক ফোঁটা উপচে টেবিল কাঠের উপর পড়ে গেল। তখন দিদিমা বলে উঠল, দেখলে তো আমি ঠিক বলেছি কি না? তারপর নুনের পাত্র থেকে কিছু ফোঁটা নুন এনে ভিজে জায়গায় দিয়ে রাগে গড়গড় করতে লাগলো যেন। তারপর থেকে বড় দিদিমা এক দৃষ্টি তার দিকেই তাকিয়ে আছে। কেবল ওর চোখে এক জোড়া চশমাও রয়েছে। আবার বুড়ি কিন্তু একেবারেই বড় থুড়ে তামাটে রঙের, হাত দুখানি চকচকে এবড়ো থেবড়ো হয়ে গেছে, লম্বা টিকালো, নাকটা একটু নিচে হেলে গেছে, থুতনিটা একেবারে বোধহয় বেশ ভরাট ছিল, এখন কেমন যেন চিমসা চুপচুপে হয়ে গেছে। লাল জলটা সত্যি কি মিষ্টি খেতে, এক চুমুকে যেন সে সবটা গিলে ফেললো। তাকে একটা প্লেটে করে পিঠেও দেওয়া হয়েছে। পিঠেটা চকচকে চকচকে। সে খেতে আরম্ভ করলো। বড় দিদিমা আবার বলে উঠল, কেমন করে খেতে হয় তাও জানো না বুঝি? এ কথায় ভীষণ অস্বস্তি বোধ করে চেয়ারটাকেই বেদম নাড়াতে আরম্ভ করলো। বুড়ি আবার ধমকে উঠল, এই দুষ্ট ছেলে, ঠিক হয়ে ভদ্রভাবে বসতে জানো না? এদিকে আবার পেটে গরম লাগছে, চিৎকার করে গান গাইতে ইচ্ছে করছে, তাই সে হঠাৎ গান শুরু করলো। বড় দিদিমা বলে উঠল, শিক্ষাসহ এতটুকুও নেই নাকি? করস্তেলিয়ভ সেরিওজার পক্ষ নিয়ে বলল, ওকে খেপাচ্ছ কেন বলো তো? বেচারি একটু শান্তিতে থাকতে দাও না। বড় দিদিমা আবার বলল, একটু সবর করো না, দেখো ছেলে কি করে বড় হলে। বুড়িও কিন্তু এই রঙিন জল খেলছে, চোখ দুটো তার চশমার ভিতর দিয়ে জল জল করছে। সেরিওজা এবার চেঁচিয়ে বলে উঠল, যাও যাও, তোমাকে আমি একটুও ভয় পাই না। মাকে সে বলতে শুরু করলো, কি কাণ্ড করছো ছেলেটা? করস্তেলিয়ভ বলতে শুরু করলো, তোমরা বড্ড বাজে বকবক করছো, কিন্তু খেয়েছো তো এই এক ফোঁটা, এখনই সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি আরও খাবোই তো। সেরিওজা চেঁচিয়ে উঠল, নিজের গ্লাসটির দিকে হাত বাড়ালো, আর এমন সময় খালি বোতলটা পড়ে গেল। বাসনগুলো ঝনঝন করে উঠল। মার দিকে চোখ পড়তেই সে দেখলো মা কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকে দেখছে। তার দিদিমা কিল মেরে চিৎকার করছে, কেমন হয়েছে তো, কে কাণ্ড নাই করছো? কিন্তু সেরিওজার সে এখন দোলানি খেতে ইচ্ছা করছে, তাই সে এদিক ওদিক দুলতে শুরু করলো। টেবিলের উপর পিঠে, কেক, মিষ্টি, গ্লাস, প্লেট, সমস্ত কিছু কেমন তার চোখের সামনে দুলছে। বা বেশ তো, মা, করস্তেলিয়ভ, দিদিমা, এমনকি বড় দিদিমাও কেমন যেন দোলানো চেয়ারে দোল খাচ্ছে। সেরিওজার এবার হাসি পাচ্ছে, কিন্তু হো হো করে কেবলই হাসতে ইচ্ছা করছে। হঠাৎ সে শুনতে পেল কে যেন গান করছে। এ কি, বড় দিদিমা গান করছে যে! থোবড়ানো হাতে চশমাটি রেখে দু হাত নেড়ে নেড়ে অদ্ভুত ভঙ্গি করে বুড়ি কেমন গান গিয়ে চলছে দেখো। নদীর তীরে গিয়ে কাতিউষা যে গান গিয়েছিল, সেই গান শুনতে শুনতে কখন সে একটা পিঠের উপর মাথাটি রেখে ঘুমিয়ে পড়ল। ঘুম যখন ভাঙলো তখন দেখলো বড় দিদিমা ওখানে নেই, অন্য সবাই চা খাচ্ছে। ওরা সেরিওজার দিকে তাকিয়ে একটু হাসলো। মা প্রশ্ন করলো, কেমন, একটু ভালো বোধ করছো তো? আর চেঁচামি করবে না তো? ওহ, কি কাণ্ডটাই না করেছিলে। সেরিওজা এবার অবাক হয়ে ভাবলো, সে কি, আমি আবার কখন চেঁচালাম? মা এসব কি বলছে? মা এবার ব্যাগ থেকে একটা চিরুনি বের করে ওর চুল আশ্রয় দিতে লাগলো। নাস্তিয়া দিদিমা বলল, এই যে মিষ্টিটা খাও। রং ওঠা পর্দাটার পেছন দিকে পাশের ঘরে কে যেন ফোঁস ফোঁস করে নাক ডেকে ঘুমাচ্ছে। সেরিওজা এবার আস্তে পর্দাটা সরিয়ে উঁকি মেরে দেখলো, ও মা, এই যে বড় দিদিমা বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে, আর এমন বিদঘুটেভাবে নাক ডাকছে। সে এবার এ ঘরে এসে ওদের দিকে তাকিয়ে বলল, বাড়ি যাব, আমার ভালো লাগছে না। আর এখানেই শেষ আমাদের প্রথম পর্ব।